হ্যাঁ ম্যাডাম, সাউন্ড আসছে না। শিবপুর এজেন্সি বিদ্যালয়। শুনতে পাচ্ছ তোমরা? হাত তোলো যদি শুনতে পেয়ে থাকো, তাহলে হাত তোলো। আচ্ছা। আহ, বাঁশবেড়িয়া, হ্যাঁ স্যার। শ্রীরামপুর, নবাবগঞ্জ তোমরা যদি এসে থাকো তাহলে ভিডিওটা অন করে নিও। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাডাম, এবার আবার সেই একই প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। ক্লাসটা শুরু করা যাক। প্রথমে প্রণাম মন্ত্র বলো। রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা দেবীর প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজ আমি তোমাদের একটা গল্প বলবো। হুম, এখানে কি লেখা রয়েছে? কার কার গল্প? বানর আর কুমিরের গল্প। ছবিটা দেখে বুঝতে পারছো একটা বানর একটা কুমির রয়েছে। তো এক এক নদীর তীরে একটা জামের গাছ ছিল, হ্যাঁ, কালো জাম গাছে জাম ফলের গাছ ছিল। তো সেই গাছটা সারা বছর মিষ্টি কালো জামে ভরে থাকতো। তো এই গাছটিতে রক্তমুখ রক্তমুখ নামে একটি বানর বাস করত। সে সারাদিন ওই গাছে খেলা করতো, লাফ দিয়ে এক ডাল থেকে আরেক ডাল যেত, আর ওই মিষ্টি ফল খেয়ে সে তার জীবন কাটাতো। হ্যাঁ, একদিন করাল মুখ করাল মুখ নামে একটা কুমির সেই নদী থেকে উঠে এসে ওই কালো জাম গাছটার তলায় গিয়ে বিশ্রাম নিতে লাগলো। তো বানর কুমিরকে গাছ থেকে দেখে বলল যে, হে কুমির, এই গাছটি আমার বাড়ি। তো তুমি এই গাছের নিচে বিশ্রাম নিতে এসেছো, তো আজকে তুমি আমার বাড়ির অতিথি। তো সেই কারণে তুমি আমার কাছ থেকে কিছু জাম ফল আহ, গ্রহণ করো, তোমাকে আপ্যায়ন করার সুযোগ দাও। তো তুমি আমার কাছ থেকে কিছু জাম ফল গ্রহণ করো। তো বানর অনেকগুলো ফল এনে দিয়ে কুমিরকে দিল। কুমির মিষ্টি ফল খেতে খুব পছন্দ করতো, তো সে সেই ফলগুলো খেয়ে খুব খুশি হলো এবং ওই বানরের আপ্যায়নে সে মুগ্ধ হয়ে গিয়ে বানরের সাথে সে বন্ধুত্ব করলো।
তো তারপর দুজনের মধ্যে সব আলাপ পরিচয় হলো। হ্যাঁ, এবং বানরের এই উদারতার জন্য সে কুমির বানরকে ধন্যবাদ দিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় সে আবার ওই জলের নিচে তার বাড়িতে চলে গেল। তো তারপর থেকে কুমির প্রতিদিন সেই গাছের নিচে আসতে শুরু করে। হ্যাঁ, এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তারা প্রতিদিন মিষ্টি আহ, জাম ফল খেতে খেতে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। তো একদিন কুমির এই মিষ্টি ফলের কথা তার স্ত্রীকে বলল। হুম। দিয়ে তা শুনে তার স্ত্রীও ওই জাম ফল খেতে চাইলো। তো পরের দিন কুমির বানরের কাছে গিয়ে বলে যে আমি আমার স্ত্রীকে এই জাম ফলের কথা বলেছিলাম, তা শুনে আমার স্ত্রী ওই জাম ফল খেতে চাইছে। তো তুমি কি আমাকে আমার স্ত্রীর জন্য কিছু জাম ফল দিতে পারবে? তো তখন বানর খুশি হয়ে বললে যে অবশ্যই দিতে পারবো, কেন দেবো না। হ্যাঁ, এবং সে উম, কুমিরের বানর কুমিরের স্ত্রীর জন্য অনেকগুলো জাম ফল নিয়ে আসে। দিয়ে কুমিরকে সেই ফলগুলো দেয় তার স্ত্রীকে দেওয়ার জন্য। তো কুমির সেই ফলগুলো নিয়ে যায়, দিয়ে তার স্ত্রীকে খেতে দিল। হ্যাঁ, দিয়ে ওই যে বানরের সাথে তার বন্ধুত্ব হয়েছিল, সেই বন্ধুত্বের গল্পটা তার স্ত্রীর সাথে স্ত্রীকে বলল। তো কুমিরের স্ত্রী সেই মিষ্টি ফলগুলো খেয়ে খুব আনন্দিত হলো। হ্যাঁ, দিয়ে আহ, কুমির স্ত্রী আহ, তার স্ত্রীকে বলল, মানে কুমিরের স্ত্রী কুমিরকে দিয়ে বলল যে হে প্রিয়, এই ফলগুলো তো অমৃতের মতো মিষ্টি। তো বানর যদি প্রতিদিন এই ফলগুলো খায়, তাহলে আমি ভাবছি যে তার কলিজাটা আরো কতটা সুন্দর হবে, আরো কতটা মিষ্টি হবে, কতটা সুস্বাদু হবে। তো তুমি দয়া করে আমার জন্য ওই বানরের কলিজাটা নিয়ে আসো। তো কুমির স্ত্রীর সেই কথা শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ, দিয়ে কুমির বলল যে আমি বানরকে তার কলিজার জন্য হত্যা করতে বা ধোঁকা দিতে পারবো না। তো সে আমার বন্ধু। হ্যাঁ, এমন কথা ভাবাও অন্যায়। কিন্তু তার স্ত্রী বানরের কলিজাটা এনে দিতে বলে জেদ ধরে বসলো, এনে দিতেই হবে। হ্যাঁ, এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তো কুমিরকে বলল, যে যদি তুমি বানরের কলিজাটা না এনে দাও তাহলে আমি মরে যাব। হ্যাঁ, তো সেই অবস্থায় কুমির স্ত্রীর ইচ্ছা রক্ষা করার ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। তো তার খারাপ লাগলেও সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য কোনো উপায় দেখতে না পেয়ে বন্ধুকে ধরার পরিকল্পনা করলো এবং ওই বানরের কাছে গেল। দিয়ে বানরের কাছে গিয়ে কুমির বলছে যে হে বন্ধু, আমার স্ত্রী ফলগুলো খেয়ে খুব খুশি হয়েছে, এবং আমি আমার স্ত্রীকে আমাদের বন্ধুত্বের কথা বলেছি। তো এখন সে তোমার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছে। তো তার সঙ্গে তোমার আগে পরিচয় করায়নি বলে সে আমার উপর রেগে গিয়েছে। হ্যাঁ, তাই আমার স্ত্রী আজ রাতে আমাদের বাড়িতে তোমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো দয়া করে তুমি আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করো। তো বানর রাজি হয়ে গেল, বন্ধু বলেছে বলে কথা, তো রাজি হয়ে গেল যেতে। হ্যাঁ, কিন্তু বানর কুমিরের বাড়ি যাবে কিভাবে? বানর তো আর জলে সাঁতার কাটতে পারে না। তো সেই কারণে বানর কুমিরকে বলছে, বন্ধু, তোমার বাড়ি আমি যেতে রাজি, তো কিন্তু আমি যাব কিভাবে? হ্যাঁ, আমি তো সাঁতার কাটতে পারি না। তখন কুমিরটা বললো যে ঠিক আছে, তুমি আমার পিঠের উপর বসো, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। তো এইবার বানর কুমিরের পিঠে চড়ে বসলো এবং নদীর জলে প্রবেশ করলো। তো কুমির তাকে গভীর জলে নিয়ে গেল। হ্যাঁ, যেখানে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তো চারপাশে এত জল যে বানর খুব ভয় পেয়ে গেল। সে কুমিরকে বলল যে বন্ধু, দয়া করে তুমি একটু ধীরে ধীরে চলো। এতক্ষণ দিয়ে তখন কুমির বুঝতে পারলো যে তার পরিকল্পনা এবার সফল হয়েছে, এবং বানরকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। তো সে ভাবতে লাগলো যে বানরের পক্ষে তার কাছ থেকে আর পালানো সম্ভব হবে না। তাই সে তখন তার পরিকল্পনাটা বানরের কাছে প্রকাশ করলো, বানরকে বলছে। হ্যাঁ, দিয়ে সে বানরকে বলল যে হে বানর, সত্যিই আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে খুশি করতে। তো সে তোমার কলিজা খেতে চায়। সে বিশ্বাস করে যে কালো জামের চেয়ে তোমার এই কলিজার স্বাদ অনেক বেশি সুন্দর হতে, অনেক বেশি সুস্বাদু হবে। তো এই কথা শুনে বানর চিন্তায় পড়ে যায়, কিন্তু সে আতঙ্কিত হয়নি, সে ভয় পায়নি। হ্যাঁ, পরিবর্তে সে কি হলো, সে বুদ্ধি খাটিয়ে বলল যে হে বন্ধু, তুমি কেন আগে বলনি এ কথা? হ্যাঁ, আমি যদি তোমার স্ত্রীকে আমার কলিজা না খাওয়াতে পারি তাহলে আমারও তো কষ্ট হবে, সে খেতে চেয়েছে। আর আমি যদি না খাওয়াতে পারি তাহলে আমার কষ্ট হবে। তো তুমি আমার এত ভালো বন্ধু, তো আমাকে আগেই বলা তোমার উচিত ছিল এই কথা। আমি তো আমার কলিজাটা ওই জাম গাছের ভিতরে রেখে চলে এসেছি।
তো তাহলে তুমি আমাকে এক কাজ করো, তুমি আর একবার আমাকে ওই জাম গাছের কাছে নিয়ে চলো, আমি ওখান থেকে কলিজাটা নিয়ে আসবো। তো বোকা কুমির কি করলো, বানরের কথা বিশ্বাস করলো এবং বিশ্বাস করে কলিজা আনতে কুমির বানরকে নিয়ে আবার সেই গাছ জাম গাছের কাছে গেল। তো ডাঙাতে উঠতেই কুমিরের পিঠ থেকে বানর নেমে এক লাফে একদম গাছের উঁচু ডালে গিয়ে বসে পড়লো। তো বানর নিজের বুদ্ধি খাটিয়ে দেখো শেষ পর্যন্ত কুমিরের এই খারাপ পরিকল্পনা থেকে বাঁচলো, তাই তো। তো কুমির জানতে চাইলো যে বন্ধু, এত দেরির কারণ কি? আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমার স্ত্রী অপেক্ষা করে বসে আছে তোমার জন্য। তো বানর জবাব দিল যে ওরে বোকা বন্ধু, কিভাবে নিজের কলিজা কেউ গাছের কোটরে রাখতে পারে? হ্যাঁ, কলিজা তো আমাদের শরীরের মধ্যেই থাকে। তো তুমি আমাকে মেরে ফেলতে আমার সাথে প্রতারণা করেছিলে, তার বদলে আমি নিজেকে বাঁচাতে তোমাকে ফাঁকি দিয়েছি। হুম, এটাই তোমার পাওনা ছিল আমার বিশ্বাস ভঙ্গ করার জন্য। তো তুমি এখন চলে যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। যে কুমিরটা বুঝতে পারলো যে তাকে বোকা বানানো হয়েছে এবং সে তার কৃতকর্মের জন্য লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। এটা হচ্ছে গল্প। এই গল্পটা পঞ্চতন্ত্রম বলে একটা বই আছে, অনেকগুলো গল্পের সংকলন, সেখানে 5টা অধ্যায় আছে, সেখানে অনেক গল্প আছে, সেখান থেকেই গল্পটা নেওয়া হয়েছে। তো আমাকে বলো, এই গল্পটা শুনে তোমাদের কি মনে হচ্ছে, কি শিক্ষা পেলে এখান থেকে? কি শিক্ষা পেলে বলার চেষ্টা করো একটু, কি মনে হচ্ছে এখান থেকে? চেষ্টা করো, তোমরা চেষ্টা করো, শুনলে তো, গল্পটা তো শুনলে। কোশ্চেনটা আরেকবার কি মনে হচ্ছে এখান থেকে বলো। কোশ্চেনটা আরেকবার বলবেন? কারোর কিছু মনে আসছে না? কি হতে পারে? এই গল্পটা থেকে কি শিক্ষা পাওয়া যায় দেখো, যদি কখনো হঠাৎ বিপদে পড়া হয়, তো সেই সময় মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতি মোকাবিলা করার মানে মোকাবিলা করতে হয়, সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করতে হয়। হ্যাঁ, ভয় না পেয়ে সেই পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হয় বুদ্ধি খাটিয়ে। তো এখানে দেখো বানরকে কি করেছিল, কুমির একদম গভীর জলে নিয়ে চলে গেছে, হ্যাঁ, নদীর মাঝখানে নিয়ে চলে গেছে। তো সে তো ভয় পেয়েই যেতে পারতো না, সে তো সাঁতার জানে না। তো লাফ দিয়ে ওখান থেকে পাড়ে চলে আসাটাও সম্ভব নয়। সে ভয় পেয়ে যেতে পারতো যে কি হবে। যদি সে ভয় পেয়ে যেত তাহলে তার মাথা কি কাজ করতো না আর। তখন তার মাথায় এই বুদ্ধিটা আসতো না যে এইরকম একটা বুদ্ধি খাটিয়ে যে কলিজাটা তো আমি গাছে রেখে এসেছি। হ্যাঁ, এইরকম তো বলতে পারতো না, কিন্তু সে বুদ্ধি খাটিয়ে ওটা বলল। তো যখন কোনো বিপদে পড়বে সেই সময় কি মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করার চেষ্টা করতে হবে। মানে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এইটাই শিক্ষা পাওয়া যাচ্ছে এই গল্প থেকে। দেখো একটা শ্লোকে কি বলছে, শ্লোকটা আমি বলবো, আমার পরে তোমরাও বলবে। বলো। সমুৎপন্নেষু কার্যেষু, বলো, সমুৎপন্নেষু কার্যেষু, বলছো তো? নেক্সট, তারপর বুদ্ধির ইয়স্য ন হীয়তে, বুদ্ধির ইয়স্য ন হীয়তে, স এব দুর্গম তরতি, স এব দুর্গম তরতি, জলস্থো বানরো যথা। এটা তোমরা লেখো, লিখে নাও, বাংলা অর্থটাও লিখে নাও, আমি বলছি তাতে। কি বলছে, সমুৎপন্নেষু কার্যেষু বুদ্ধির ইয়স্য ন হীয়তে, স এব দুর্গম তরতি জলস্থো বানরো যথা। হুম, লিখে নাও, এটা লেখো। এই শ্লোকটা ওই পঞ্চতন্ত্রম থেকেই নেওয়া হয়েছে, পঞ্চতন্ত্রমে আছে এই শ্লোকটা।
লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়ে গেলে হাত তুলবে। দ্বারবাসিনী তোমাদের লেখা হয়ে গেছে? বসে আছো তো মনে হচ্ছে। দ্বারবাসিনী গার্লস হাই স্কুল লেখা হয়ে গেছে তোমাদের? লেখা হয়ে গেছে। দেখো এখানে কি বলছে, यस्य बुद्धिः समुत्पन्नेषु कार्येषु न हीयते, মানে যার বুদ্ধি হঠাৎ উদ্ভূত কাজ বা পরিস্থিতিতে দুর্বল হয় না। स स एव জলস্থः বানরः যথা দুর্গম তরতি, সেই ব্যক্তি জলে থাকা বানরের মতো কঠিন পথ অতিক্রম করতে পারে। হুম। তো এই শ্লোকে বলা হচ্ছে যে একজন মানুষের প্রকৃত বুদ্ধিমত্তা তখনই বোঝা যায় যখন সে হঠাৎ কোনো আহ, জটিল বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। বুঝতে পারলে, যিনি সেই সময় ওই কঠিন পরিস্থিতিতে শান্ত এবং স্থির থেকে নিজের বুদ্ধি বজায় রাখে এবং বিচলিত না হয়ে কাজ করে, তিনি বিপদে বা দুর্গম পরিস্থিতি অতিক্রম করতে পারেন। হ্যাঁ, যেমন দেখো বানর সাধারণত গাছে ভালোভাবে চলাফেরা করতে পারে, তাই তো, কিন্তু জলের মধ্যে তার পক্ষে চলাফেরা কি চলাফেরা করা খুব কঠিন। কিন্তু তবুও দেখো সে যখন বিপদে পড়লো তখন সে ভয় না পেয়ে, বিচলিত না হয়ে, মাথা ঠান্ডা রেখে কি সুন্দর বুদ্ধি খাটিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচালো, তাই না? তেমনি যে মানুষ হঠাৎ কোনো জটিল পরিস্থিতিতে পড়েও বিচলিত না হয়ে বুদ্ধি ধরে রাখে, সে যে কোনো দুঃসাধ্য পথও অতিক্রম করতে পারে। বিচলিত না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করাই হচ্ছে কি সাফল্যের চাবিকাঠি। কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য এবং বিবেচনা হারান না, তিনিই হচ্ছেন সত্যিকারের একজন বিচক্ষণ এবং সফল মানুষ। বুঝতে পারলে? তো স্বামীজির একটা গল্প আছে, স্বামীজির একটা গল্প বলি শোনো। একদিন স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের সাথে ভ্রমণে বেরিয়েছেন, ঘুরতে বেরিয়েছেন। তো পথে এক গভীর জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা উম, হিংস্র বন্য শূকর, তাদের মানে শুয়োর, তাদের দিকে তেড়ে আসে। তো শুকরটিকে এভাবে আসতে দেখে ওই শিষ্যরা, স্বামীজি শিষ্যরা ভয় পেয়ে যায় এবং দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সবাই যে যার মতো ছুটে পালাতে শুরু করে। কিন্তু স্বামীজি শান্তভাবে দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, এবং কোনো ভয় না পেয়ে শূকরটির দিকে তাকিয়ে থাকেন। তো যখন শূকরটি খুব কাছে চলে আসে তখন তিনি একটা পাথর ছুঁড়ে ওই একটা পাথর নিয়ে ওই শূকরটির দিকে ছুঁড়ে মারেন। তো পাথরটি শূকরটির গায়ে না লাগলেও তার ওই কাছাকাছি গিয়ে পড়ে। তো এতে শূকরটা কি হলো, ভয় পেয়ে পালিয়ে গেল। হ্যাঁ। তো এই ঘটনায় শিষ্যরা হতভম্ব হয়ে গেল যে হতভম্ব হয়ে গিয়ে তারা স্বামীজির কাছে এসে জিজ্ঞাসা করছে যে আহ, কেন তিনি ভয় না পেয়ে এমন করলেন, কিন্তু সবাই ভয়ে ছুটে পালিয়ে গেল, তো তিনি ভয়ে ছুটে না পালিয়ে গিয়ে এরকম কেন করলেন? তো তখন স্বামীজি তাদের বুঝিয়ে বললেন যে জীবনে চলার পথে বিপদ আসবেই, হ্যাঁ, কিন্তু সেই বিপদে ভয় পেয়ে ভয় পেলে চলবে না। হ্যাঁ, ভয় পেলে মানুষ দিশেহারা হয়ে যায়, ভুল সিদ্ধান্ত নেয়। তাই যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। তো এই ঘটনার মাধ্যমে স্বামীজি
ওনার শিষ্যদের সাহস আর বুদ্ধিমত্তার সাথে কি পরিস্থিতি মোকাবিলা করার শিক্ষা দিচ্ছিলেন। তো তিনি বুঝিয়ে দিলেন যে ভয় মানুষকে দুর্বল করে দেয়, তাই ভয়কে জয় করাই হচ্ছে কি জীবনের শ্রেষ্ঠ পাঠ। বুঝতে পারলে? এটা লেখা হয়ে গেছে তো, লিখেছো সবাই? এগুলো পড়বে, একবার করে পড়বে, না হলে তোমরা নিজেরা বলতে পারবে না। এগুলো সংস্কৃত ওয়ার্ড। হুম। দেখো আর একটা গল্প বলি, শোনো। এখানে কি লেখা রয়েছে? কাক, হরিণ আর শৃগালের গল্প। দেখো ছবিটাতেও রয়েছে, একটা কাক রয়েছে গাছে বসে, একটা হরিণ রয়েছে, একটা শেয়াল রয়েছে। হুম। তো একটা গল্প আছে, বলি শোনো। মগধ দেশে চম্পকবতী বলে একটা বন ছিল। হ্যাঁ, সেখানে বহুদিন ধরে এক হরিণ আর এক কাক পরম বন্ধু ছিল। তো হরিণটি নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, বনের ঘাস পাতা খেয়ে খুব মোটাসোটা হয়েছিল। তো একদিন এক শৃগাল তাকে দেখতে পেয়ে ভাবলো যে আহা, এই হরিণটার নরম নরম মাংস যদি খাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো তারপর ভাবছে যে আচ্ছা, একে তাহলে কি করতে হবে, আগে এর প্রতি মানে আমার প্রতি এর বিশ্বাস জন্মাতে হবে। তাহলে সেটাই করা যাক, আগে আমার প্রতি এর বিশ্বাস জন্মানো যাক। তো এইভাবে হরিণটার কাছে এসে শৃগালটা বলছে যে বন্ধু, ভালো আছো তো? তো হরিণ বলল যে হ্যাঁ, তুমি কে? আমি ভালো আছি, কিন্তু তুমি কে? তো শৃগাল বলল যে আমি, আমার নাম হচ্ছে ক্ষুদ্র বুদ্ধি। তো এই বনে আমার কোনো বন্ধু নেই, সেজন্য আমি দুঃখে মরে যাচ্ছিলাম। তো এখন তোমাকে পেয়ে ধরে প্রাণ এলো। তো আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। হরিণ বলল বেশ ভালো, তাই হোক। তো তারপর সূর্য ডুবলে তারা দুজন মিলে হরিণের বাসায় গেল। সেখানে এক চাপা গাছের ডালে একটা হরিণের অনেক কালের পুরনো বন্ধু সুবুদ্ধি, সুবুদ্ধি নামে একটা কাক ছিল। হ্যাঁ। তো তাদের দুজনকে আসতে দেখে কাক জিজ্ঞাসা করলো যে বন্ধু, তোমার সাথে কে এসছে? হ্যাঁ, তো হরিণ বলল যে ইনি শৃগাল, আমার বন্ধু হতে চান। তো কাক বলল যে বন্ধু, অজানা লোকের সাথে সাথে না হঠাৎ করে বন্ধুত্ব করা উচিত নয়। তো কাকের কথায় না শৃগাল তখন, এই কাকের এই কথাটায় শৃগাল খুব রেগে গেল। দিয়ে শৃগাল কাককে বলছে যে প্রথমে যেদিন হরিণের সাথে তোমার প্রথম দেখা হয়েছিল, তুমিও তো হরিণের অচেনাই ছিলে। তা আহ, আহ, তুমি যদি হরিণের এখন বন্ধু হতে পারো, তাহলে আমি কেন হতে পারবো না? আমিও বন্ধু হতে পারবো। তো তখন হরিণ বলল যে আচ্ছা ঠিক আছে, ঝগড়ার দরকার কি, এসো আমরা একসাথে মিলেমিশে বন্ধু হয়ে থাকবো। তো কাক বলল ঠিক আছে, তাই হোক। তারপর সকালবেলা যে যার ইচ্ছে মতো বেরিয়ে গেল। তো একদিন সকালবেলা কাক অন্য জায়গায় গেলে শৃগাল হরিণকে একা পেয়ে ডেকে বলল যে এই বনের একদিকে একটা শস্য ক্ষেত আছে, চলো তোমাকে সেটা দেখিয়ে নিয়ে আসি। তো সেখানে তুমি পেট ভরে খেতে পারবে। তো শৃগালের সঙ্গে গিয়ে হরিণ শৃগালের সঙ্গে গিয়ে ওই শস্য ক্ষেতটা দেখে এলো। তো সে প্রতিদিন সেখানে গিয়ে শস্য খেতে লাগলো। একদিন কি হলো, একদিন আহ, কয়েকদিনের মধ্যেই ওই শস্য ক্ষেতের যে মালিক, সেই মালিক ওই হরিণকে দেখে ফেললো। হ্যাঁ, দিয়ে সে ক্ষেতে কি করলো, জাল বিছিয়ে রাখলো। হ্যাঁ, হরিণ সেখানে আবার চড়তে আসলে ওই জালে আটকা পড়ে যাবে এই ভেবে। তো হরিণ আবার যথারীতি গেছে। তো সেখানে গিয়ে সে আবার যেই শস্য খেতে গেল, সে ওই জালে আটকা পড়ে গেল। দিয়ে সে ভাবতে লাগলো যে কোনো বন্ধু ছাড়া কে আমাকে এই মরণ জাল থেকে উদ্ধার করতে পারে। তো সেই সময় শৃগাল সেখান দিয়ে সেই পথ দিয়েই যাচ্ছিল। তো সে মহা খুশি হয়ে মনে মনে বলল যে, মানে শৃগাল মনে মনে বলছে যে আমার চালাকির ফল ফলেছে দেখছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার ইচ্ছা পূরণ হবে তাহলে। তো ওকে কাটা হলে ওর রক্ত মাংস সহ হাড়গুলো আমি নিশ্চয়ই খেতে পাবো। এটা শৃগাল মনে মনে ভাবছে। তো হরিণ তখন ওই শৃগালকে দেখতে পেয়ে উল্লসিত হয়ে বললো যে বন্ধু, শিগগির আমার বাঁধনটা কেটে দাও, হ্যাঁ আমাকে বাঁচাও তুমি। তো শৃগাল তখন চালাকি করে বলল যে বন্ধু, এই ফাঁদ তো চামড়া দিয়ে তৈরি, আর আজকে রবিবার, আমি তো নিরামিষ খাই রবিবার দিন। তো আমি আজকে এই চামড়ার দড়িটা জালটা কাটতে পারবো না। চামড়ায় মুখ দিতে পারবো না। তুমি একদম ভেবো না, আমি কাল সকালে আসবো, দিয়ে যা করার করব।
এই বলে শিয়াল চলে গেল। তো ওই দিক দিয়ে এদিকে কাকটা কি হলো, সন্ধেবেলায় বাসায় ফিরে হরিণকে দেখতে পেলো না। সে এদিক ওদিক খুঁজতে খুঁজতে তাকে এরকম একটা অবস্থায় দেখতে পেলো। দিয়ে হরিণকে জিজ্ঞেস করছে যে এ কি বন্ধু, তোমার এরকম অবস্থা কেন হয়েছে? তো হরিণ বলল যে বন্ধু, তোমার কথা না শোনার ফল আমি পেয়েছি। হ্যাঁ, কাক জিজ্ঞাসা করলো যে আচ্ছা, ওই দুষ্টু শিয়াল কোথায় গেল? হরিণ বলছে যে সে মাংস খাবার লোভে এখানেই কোথাও একটা লুকিয়ে আছে। তো সকাল হলে তারপর সকাল হয়ে গেল। তো সকাল হলে কাক দেখলো যে ক্ষেতের মালিক ওই লাঠি নিয়ে আসছে, এবার ওই দিকেই আসছে। হ্যাঁ, তাকে দেখেই কাক বলল যে বন্ধু, তুমি নিঃশ্বাস বন্ধ করে পেটটা ফুলিয়ে পাগুলো নিশ্চল করে মরার মতো পড়ে থাকো। হ্যাঁ, আমি ঠোঁট দিয়ে তোমার চোখ ঠুকরাতে থাকবো। তারপর যেই আমি কা কা করে উঠবো অমনি তুমি উঠে ছুটে পালাবে। তো হরিণ কাকের কথা মতো মরার মতো পড়ে রইলো। দিয়ে হরিণকে এই অবস্থায় দেখে ক্ষেতের মালিক ভাবছে যে আম, যাক, তাহলে হরিণটা নিজে নিজেই মরে গেছে, আমাকে আর মারতে হবে না। দিয়ে সেই কারণে সে হরিণের বাঁধনগুলো খুলে দিল। হ্যাঁ, দিয়ে হরিণ তারপর ক্ষেতের মালিক একটু যেই দূরে চলে গেল, কাকের কা কা শব্দ শুনে হরিণ চট করে সেখান থেকে উঠে ছুটে পালিয়ে গেল। তো ক্ষেতের মালিক রাগের মাথায় একটা লাঠি ছুঁড়ে দিল। দিয়ে সেই লাঠিটা শৃগালের গায়ে গিয়ে লাগলো। দিয়ে শৃগালটা মারা গেল। এই গল্পটা হিতোপদেশের গল্প। হিতোপদেশ বলে একটা বই আছে, সেই হিতোপদেশের গল্প। হিতোপদেশ নামক ওই বইটা থেকে নেওয়া হয়েছে। তো এখানে কি বুঝতে পারলে এই গল্পটা থেকে? তোমরা কি বুঝতে পারলে? কি শিক্ষা পেলে এখান থেকে? এখান থেকে এটাই শিক্ষা পাওয়া গেল যে খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব করতে নেই। বুঝতে পারলে, খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব করতে নেই। শ্লোক আছে এর উপর। তো আজকে তো গল্পটা বললাম, আমি পরের দিন শ্লোকগুলো বলবো, আজকে তোমাদের টাইম শেষ হয়ে গেছে। হুম, যে গল্পটা অবধি থাক। আচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে লিভ করে যাও।